আসসালামু আলাইকুম। উপন্যাস প্রণয়ের অমল কাব্য পর্ব ২৭ লিখেছেন ডি.আর.এম. সোহাগ। কোথায় তুই? গ্রামে আসলাম, দেখা কর। শুদ্ধ ওপাশ থেকে বলে, আমি তো গ্রামে নেই। তুই হঠাৎ গ্রামে? কাজিনের বিয়ে, সাথে আমার বিয়েও পাকা করতে আসলাম। তুই নাই কেন? শুক্র শনি তো গ্রামে থাকিস। এই উইকে কাজ ছিল, গিয়েছিলাম, আবার কালকেই ব্যাক করেছি। নেক্সট উইকে যাব। কতদিন থাকবি? নাসিম হেসে বলে, আসি সপ্তাহখানেক। আয় তাহলে, নেক্সট উইক দেখা হচ্ছে। ইরফানকে সাথে আনিস। শুদ্ধ হেসে বলে, অলরেডিও রওনা দিয়েছি গ্রামে। এখনও গ্রামে ছুটতেই দিন যায়। নাসিম অবাক হয়ে বলে, হঠাৎ? ও তো গ্রামে আসতে চাইতো না, এখন তুই নেই তবুও আসছে। স্ট্রেঞ্জ। শুদ্ধ হেসে বলে, বাচ্চা বউয়ের টানে চলে যায় রে, এখানে মন টিকে না। ও তো বউকে মানে না, ওপরে ওপরে মানে না, কতবার ডিভোর্স দিয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে পুরাই আসি। নাসিম শব্দ করে হাসল। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলে, নাইস জোকস। ফান করার জায়গা পাও না? লাথি খাইলে ঠিক হবি তুই। ইরফানের নামে যে মিথ্যা ছড়াচ্ছিস, লাথি এমনিই খাবি, নো টেনশন। শুদ্ধ ভোতা মুখ করে রাখল। তার অবস্থা ওই রাখাল আর বাঘের মতো হলো। একটু মজা করে বলে তাকে এখন মিথ্যাবাদী রাখাল বানিয়ে দিচ্ছে। রেগে বলে, এক চটকানা খাবি, আমি ফান করিনি। নাসিম মাঝি তাড়ানোর ভঙ্গি করে বলে, খুব বিশ্বাস করলাম, যা দ্রুত গ্রামে আয়, একা একা ভালো লাগে না। শুদ্ধ হেসে বলল, তোর বিয়ে ভাঙার জন্য হলেও লাভ দিয়ে যাব, সব বিষয়ে ফান করবি না। বলেই নাসিম কল কেটে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হাসল। ইরফান কোথায়? মায়েরা দরজায় দাঁড়িয়ে মুখটা একটুখানি করে বলে, একাই এসেছি। ইরফানের ফুপি অবাক হয়ে বলেন, মানে একা এসেছিস কেন? তুই পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মায়েরা মন খারাপ করে বলে, হবে না গো আম্মাজান, এত টেনশন করো কেন? আমাকে একটু বড় হতে দাও। ত্রিনা বেগম রেগে বলে, এসব ছেলে মানুষই একদম করবি না, এত বড় হতে হবে না তোকে, যেমন আছিস এই ভালো। মায়েরা মুখ ফসকে বলে, বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো। কথাটা বলে থম্মত খেয়ে যায়। ত্রিনা বেগম রাগের মাঝেও হেসে ফেলে। এদের মধ্যে কি চলে? ব্রুকুসকে বলে, আমার ভাতিজার জন্য বড় হতে চাইছিস? মায়েরা লজ্জা পেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমার বয়ে গেছে, তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি। ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মায়েরা পেটে হাত বুলিয়ে বলে, না গো আম্মাজান, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মায়েরা কথা না বাড়িয়ে তার ঘরে যায়। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেয়ে নেয় আর টুকটাক কথা বলে ত্রিনা বেগমের সঙ্গে। খাবার শেষে মায়েরা চেয়ারে পা তুলে বসে পড়ে। আম্মা যান, মা এসেছিল আমার খোঁজ নিতে। ত্রিনা বেগমের মুখ মলিন হয়ে যায় মায়েরার মুখের দিকে চেয়ে। মায়েরা উৎফুল্ল নিয়ে প্রশ্নটা করেছে। ত্রিনা বেগম মায়েরার পাশের চেয়ারে বসে বলে, আমি তোর মা হতে পেরেছি? মায়েরা অবাক হয়ে তাকায় ত্রিনা বেগমের দিকে। হেসে ত্রিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, একদম পারফেক্ট। কথাটা বললেও চোখের কোণে পানির কণা চিকচিক করছে। সে বুঝেছে তার মা খোঁজ নিতে আসেনি। মায়েরা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে। ভালো লাগছিল না বলে ত্রিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কই যাচ্ছিস? মিম মায়েরার কথাই হেসে বলল, বিয়ে দেখতে চল। ধ্যাত, আমি যাব না। মানুষের বিয়ে, আমি গিয়ে কি করব? মিম মায়েরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, তোর বিয়ে হয়েছে, আমার তো হয়নি, চল আমি দেখব বিয়ে। মায়েরা হাঁ করে চাইল, কি আবাল, ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে। মায়েরা কিছু বলল না। গ্রামের বিয়ে, যাওয়াই যায়। এক্সাম কেমন হয়েছে? মিম হেসে বলে, ভালোই। তোর? মায়েরা মন খারাপ করে বলে, আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নই বলে ভালো বলতে পারছি না। মিম মায়েরার পিঠে থাপ্পড় দিয়ে বলল, একদম ঢং করবি না, ভালো স্টুডেন্টদের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মায়েরা হাসল। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায়, বয়স 22-23 বছর হবে। ছেলেটাকে দেখে বলে, আরে ভাইয়া আপনি? এদিকে এসেছিলাম। কোথায় যাচ্ছ তোমরা? মিম আমতা আমতা করছে। মায়েরা পাশ থেকে বলল, কার যেন বিয়ে, সেটাই দেখতে যাচ্ছি।
ছেলেটা হেসে বলল, আমার খালাতো বোনের বিয়ে, চলো তোমাদের নিয়ে যাই। মায়রা আর মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে, আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মায়রা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়, শব্দ করে হেসেও ফেলে। তার ওটা বিয়ে ছিল নাকি শোক পালনের দিন ছিল? পেছন থেকে কেউ একজন বলে, একা একা হাসছো কেন? মায়েরা হাসি থামিয়ে পিছন ফিরে তাকালে বাসের সেই ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে এখানে কেন? আশেপাশে মিমকে খুঁজল, নেই তো। তাকে রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? ছেলেটা এগিয়ে এসে বলে, কেমন আছো বারবি ডল? মায়েরা খুবই বিব্রত বোধ করে। এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন? কোনো কথা না বলে দ্রুত জায়গাটা প্রস্থান করতে চায়, তার আগে ছেলেটা মায়েরার সামনে দাঁড়িয়ে যায়। মায়েরা রেগে বলে, সামনে থেকে সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেটা দুহাত আড়াআড়িভাবে গুজে হেসে বলে, তুমি তো আসলেই অনেক বড় হয়ে গিয়েছো বারবি ডল। মায়েরা চোখ পাকিয়ে বলে, একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না আমাকে। মায়েরার পেছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়। ছেলেটার উদ্দেশ্যে বলে, কার সাথে কথা বলো ভাইয়া? ছেলেটা মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোদের ভাবি, আপ্যায়ন কর, নিয়ে যা। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তোলে, ওহো, অবশেষে আমাদের সিঙ্গেল ভাই মিঙ্গেল হতে যাচ্ছে। মায়েরা রেগে বলে, কি বলছেন আপনি? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে, অতঃপর বলে, তুমি আসলেই অনেক বড় হয়ে গিয়েছ। এই ট্রিক্স ইউজ করছো কেন? লাভ নেই, পিছু ছাড়ছি না বারবি ডল। মায়েরা অদ্ভুতভাবে তাকালো, পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যা বলতে যাবে? বিরক্ত লাগলো। এই মিমটা তাকে রেখে কোথায় গেল কে জানে। মায়েরার পাশে দুজন মেয়ে এসে বলে, ভাইয়া, তোমার বউ আসলেই একটা পুতুল, হাউ কিউট। মায়েরা মেয়েগুলোর কথায় বিব্রত বোধ করে ভীষণ। এরা সবগুলো পাগল। একজন বলে ওঠে, ভাবি ভেতরে আসো। মায়েরা আরও অদ্ভুতভাবে তাকায়, ভাবি মানে? এই বদলোকের বউ হবে কেন সে? তার তো স্বামী আছে। ইরফানের মুখটা ভেসে উঠল, মনে মনে ডাকলো তাকে। এখানে এসে যেন বলে সে তার বউ। কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে। ভাবতেই আবার মন খারাপ হলো। তবে মানুষ তো ভালো, তার যত্ন করে খুব। সে তো বাচ্চা না, সব বোঝে। কিন্তু এখন এটা কোথায় ফেসে গেল? মায়েরার হাত ধরে টানলে মায়েরা আমতা আমতা করে মুখ ফুসকে বলে, আমি বাড়ি যাব, আমার খিদে পেয়েছে। কথাটা শুনে সামনে দণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে দেয়। মায়েরা থম্মত খেয়ে যায়। সে কি পাগল নাকি? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে, নিজের কপালে নিজেরই একটা বাড়ি মারতে ইচ্ছে করলো। ছেলেটা হেসে বলে, তোমার জন্য স্পেশাল খাবার রেডি করব, এসো বারবি ডল। মায়েরার এত বিরক্ত লাগলো, পরপুরুষ তাকে কী সব নামে ডাকছে। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চড় মারতে। বদ ছেলে, অন্যের বউকে নিজের বউ বানাতে চায়। ছেলেটা মায়েরার হাত ধরতে চায়, মায়েরা রেগে যায়। দুহাত পিছনে গুটিয়ে নিয়ে রেগে বলে, একদম অসভ্যতামি করবেন না, বলছি না আমি বিবাহিত। ছেলেটা মায়েরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। এইটুকু মেয়ের কি ঝাড়ি। হাত গুটিয়ে নিল, মৃদু হেসে বলে, ইটস ওকে, ওয়েটিং। মায়েরা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটা গম্ভীর মুখে মায়েরার প্রস্থান দেখল, চোখে মুখে চিন্তার ছাপ। মেয়েটা আসলেই ম্যারিড? এইটুকু মেয়েকে কে বিয়ে করবে? মিথ্যাই হয়তো বলছে। তার কাজিনদের জিজ্ঞেস করলে বলে তারা জানে না। এদিকে মায়েরা মিমকে খুঁজতে থাকে, একসময় পেয়েও যায়। হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায়। মিম মায়েরার হাত টেনে বলে, আরে বর আসেনি তো, বর আসলে দেখে যাব। মায়েরা রেগে বলে, তাহলে আমি গেলাম। আরে রাগ করছিস কেন? আচ্ছা চল যাই। পেছন থেকে তখনকার সেই ছেলেটা এসে বলে, তোমরা চলে যাচ্ছ কেন? মায়েরা উত্তর দিল না। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার এখানে এসে। মিম মৃদু হেসে বলে, আমাদের এক্সাম, আসি ভাইয়া। আচ্ছা চলো তোমাদের এগিয়ে দিই। এই বাসা গ্রামের একদম শেষ মাথায় বলা যায়, মোটামুটি অনেকটা দূরে। তাই মায়েরা বা মিম কেউ নিষেধ করলো না। ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবেই চেনে, খারাপ না। মায়েরা মিম আর সেই ছেলের সাথে টুকটাক কথা বলছিল আর সামনে হাঁটছিল। বেখেয়ালে সামনে চোখ পড়লে পা থেমে যায়। মিম মায়েরাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলে,
কি হলো, থামলি কেন? কথাটা বলে মায়েরা দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। চেনা চেনা লাগলো লোকটাকে। মাথায় চাপ দিতেই মনে পড়ল, এটা তো মায়েরার সেই দূরসম্পর্কের দুলাভাই। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় ছিলে? মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ঢোক গিলে নেয়। লোকটা গ্রামে চলে এসেছে? কখন? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরার গাল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, আসতে নিষেধ করেছিলাম না? স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মায়েরার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায়। ইরফানের দিকে চেয়ে বলে, কে ভাই আপনি? মায়েরার সাথে এমন করছেন কেন? ইরফান জ্বলন্ত চোখে মায়েরার ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আছে। মায়েরার গাল ছেড়ে ডান হাতে ছেলেটার গলা চেপে চিৎকার করে বলে, ওর হাত ছাড় বাস্টার্ড। ছেলেটা ছাড়ে না। কে রে এই লোক? অসভ্যের মতো আচরণ করছে। সে মায়েরা আর মিমকে এগিয়ে দিচ্ছিল যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে। ইরফানকে দেখে ভালো ঠেকল না, এই জন্যই মায়েরাকে প্রোটেক্ট করার ট্রাই করছে, যদিও মায়েরা হাত ছাড়ানোর চেষ্টা করছে। ইরফান ডান হাতের সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বাঁ হাতে মায়েরার পেট জড়িয়ে টান মেরে তার বাঁ পাশে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা মায়েরার হাত ছাড়েনি এখনও। ইরফানের মাথায় আগুন চড়ল যেন। গলা ছেড়ে চোখের পলকে ছেলেটার হাত মায়েরার হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি যে হাতে মায়েরার হাত ধরেছিল সেই হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চাড়া দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মিম ভয়ে ঢোক গিলছে। মায়েরা নিজেও ভয় পেয়ে যায়। ইরফানের পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে তো। ইরফান ছেলেটার হাত ছেড়ে মায়েরার গাল শক্ত হাতে চেপে শক্ত গলায় বলে, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। কি বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখল ছেলেটি মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে, একবার মায়েরাকে, তো একবার মাটিতে পড়ে কাতরানো ছেলেটার দিকে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়েরা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নেই, ভাইয়া। তার আগে পিছন থেকে ইরফান মায়েরার পেট জড়িয়ে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চোখ বড় বড় করে বলে, কি করছেন? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি, তাই ভেঙেছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলেই পাষাণ। কিভাবে বলছে ভেঙে দিয়েছি? মোচড়ামুচড়ি করে। ইরফানের বুকে দু হাতে ঠেলে বলে, নামায়, ওনাকে হসপিটালে নিতে হবে তো। পেছন থেকে মিম বলে, আরে আপনি তো মায়েরার দুলাভাই, বউ রেখে শালের সাথে এসব কি করছেন? কথাটা শুনে ইরফান পিছু ফিরে তাকায়, শক্ত কণ্ঠে বলে, শাট আপ, শি ইজ মাই ওয়াইফ। মিম বোকা বনে যায়। মায়েরার দিকে তাকালে দেখে মায়েরা অসহায় চোখে মিমের দিকে চেয়ে আছে। মিম বোধহয় বুঝল। কটমট চোখে মায়েরার দিকে তাকালো। বেয়াদব, তাকে মিথ্যে বলেছিল। ইরফানের চোয়াল শক্ত। উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে বসে। কোলের ওপর মায়েরাকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। মায়েরা মোচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়, ওই ভাইয়ের হাত ভেঙে গিয়েছে, এখন কি হবে? ইরফান গাড়ির ব্রেক কষে। দু হাতে মায়েরাকে নিজের সাথে চেপে রাগান্বিত স্বরে বলে, আর একবার ওই ছেলের চিন্তা করলে ওর মাথা কেটে ফেলবো। মায়েরা ঢোক গিলে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মায়েরাকে নিয়ে গাড়ি থেকে নামলো। এরপর মায়েরার হাত ধরে একটা দোকানের দিকে নিয়ে যায়। মায়েরা বোকার মতো চেয়ে ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফান দুটো সাবান কিনল। আশেপাশে কিছু খুঁজল। কাঙ্ক্ষিত জায়গা চোখে পড়লে মায়েরার হাত টেনে সেদিকে নিয়ে যায়। মায়েরা হাঁ করে চেয়ে আছে। মনে প্রশ্ন জাগে, সাবান কিনল কেন? ভাবনার মাঝে রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মায়েরাকে। এরপর একটা সাবানের প্যাকেট পকেটে রেখে অপরটি ছিঁড়ে ফেলে। মায়েরাকে ঘুরিয়ে মায়েরার পিঠ তার বুকে লাগিয়ে পিছন থেকে মায়েরার বোরখার বাম হাতা গুটিয়ে দেয়। ট্যাপ ছেড়ে মায়েরাকে সহ নিচু হয়ে সাবান ভিজিয়ে মায়েরার হাত ডলতে থাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, আরে কি করছেন? আমার হাত পরিষ্কার তো। ইরফান পাত্তা দিল না। গম্ভীর গলায় ধমকে বলে, শাট আপ।
মায়েরা ঢোক গিলে সে বোধহয় বুঝেছে এই লোক কেন এমন করছে। ছোট মাথায় এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগলো। ইরফানের মুখায়বের স্বভাবস্বরূপ গাম্ভীর্যের ছাপ। নিচু হওয়ায় ইরফানের বাম গাল মায়েরার ডান গাল বরাবর। মায়েরা আর চোখে তাকালো ইরফানের দিকে। ঢোক গিলে নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে। মায়েরা ব্যথা পায় হাতে। হাত ছাড়াতে চাইলে ইরফান বাঁ হাতে শক্ত করে মায়েরার হাতের কবজি চেপে ধরে। ডান হাতে হাত ডলতে থাকে। মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইরফানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরার চোখের কোণে চিকচিক পানি। হাতে সাবান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মায়েরার হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতেই ঠোঁট ছোঁয়ায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থম্মত খেয়ে দ্রুত মায়েরার হাত ছেড়ে দেয়। মুখ কুঁচকে নেয়। সাবানের ফেনা মুখে গিয়েছে। পাশেই থুতু ফেলে। মায়েরার কেন যেন হাসি পায়। কিছুটা শব্দ করেই হেসে ফেলে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলে, ওই ভাইয়া আমার হাত ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন, তাই না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাত ডাস্টে ভরে গিয়েছে। মায়েরা মুখ বাঁকায়। ডান হাত এগিয়ে দিয়ে বলে, তবে এই হাতও ধুয়ে দিন, একসাথেই ছিল দুই হাত। ইরফান ধমকে বলে, শ্যাট আপ স্টুপিড গার্ল। মায়েরা বিরক্ত হয়। সারাদিন শুধু ইংলিশ ঝাড়বে কানের কাছে। ইরফান মায়েরার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ দিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মুছে। মায়েরা কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলে নিজের হাতের দিকে তাকায়। ইরফান ট্যাপের নিচে হাত রেখে মায়েরার হাত ধুইয়ে দেয়। মায়েরার ফর্সা হাত লাল হয়ে গিয়েছে। এটা দেখে পকেটের সাবান বের করে ছুঁড়ে ফেলল। এরপর মায়েরার হাত ধরে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মায়েরার দিকে চেয়ে রেগে বলে, একা একা কেন এসেছো? মায়েরা মাথা নিচু করে নেয়। মিনমিন করে বলে, আমি আসতে পারি। ইরফান ঠান্ডা গলায় বলে, ইউ নো, আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছে করছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কি করা যায় সেটাই ভাবছে। মাথায় কাজ করে না। বাসে একা একা পুরো রাস্তা এসেছে। ভাবতেই ইচ্ছে তো করছে একে আগে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করে, পাশের সিট কার ছিল, ছেলে না মেয়ে? মায়েরা আমতা আমতা করে। ইরফান ধমকে বলে, অ্যান্সার মি। ছেলে। ইরফান চিল্লিয়ে বলে ওঠে, হোয়াট? কথাটা বলে রাগের চোটে ঠাস করে মায়েরার বাম গালে থাপ্পড় মেরে দেয়। মায়েরা কেঁপে ওঠে। চোখ খিচে নেয়। শক্ত হাতের থাপ্পড় খেয়ে গালটা টনটন করে উঠল। মাথা নিচু করে নিল। চোখ জোড়ায় পানি জমেছে। ইরফান মায়েরার চোয়াল ধরে রাগান্বিত স্বরে বলে, তোকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকি মেয়ে, আমার কথা তোর কানে যায় না? জানে মেরে ফেলবো একদম। মায়েরা মাথা নিচু করেই থাকে। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমানে কষ্টে চোখের পানি ঝরে। মায়েরা বুঝে পায় না কারণ। ইরফান মায়েরার গাল ছেড়ে ছিটে মাথায় এলিয়ে চোখ বুঝল। ফোঁস করে শ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মেলে তাকায় মায়েরার দিকে। ঠান্ডা গলায় নরম স্বরে আবদার করে, আমার রাগ কমিয়ে দিবে প্লিজ। মায়েরা ভেজা চোখ জোড়া খুলে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কিভাবে রাগ কমাবে? পাষাণ লোক, শুধু ছুতো খুঁজবে তাকে মারার। মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান দু হাতে মায়েরার কোমর জড়িয়ে বলে, হোয়াট হ্যাপেন? রাগ কমিয়ে দিতে বললাম, উল্টে রাগাচ্ছ। ভালো হবে না তুমি? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। কি করবে সে? রাগ কিভাবে কমাবে? তাকে শুধু ধূপধাপ মেরে দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। রেগেছে তো সে একা এসেছে এই জন্য। সেই ভাবনা থেকে মায়েরা ঢোক গিলে বাচ্চাদের মতো করে বলে, আর কখনো একা একা বাইরে বের হব না। ইরফান ডান হাতে মায়েরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছ কেন? মায়েরা কাঁদতে কাঁদতে রেগে বলে, মেরে বলছেন কাঁদছি কেন? কাঁদবো না তো হাসবো? ইরফান মায়েরার গালে ডান হাত দিয়ে নরম গলায় বলে, সরি, অনেক ব্যথা পেয়েছ? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে।
তেড়ামি করে কান্না ভেজা গলায় বলে, না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয় মায়রার তেড়া কথায়। কটমট দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। এই স্টুপিডটাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না। মায়রার চোখের পানি দেখে দমল একটু। বাঁ হাত মায়রার ডান গালে রাখে। হঠাৎই মুখ এগিয়ে নিয়ে মায়রার বাম গালের ঠোঁট চেপে ধরে। মায়রা স্তম্ভিত হয়ে যায়, শরীর শিরশির করে। ইরফান ডান হাতে মায়রার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। ওভাবেই ফিসফিসিয়ে বলে, আমিও ব্যথা পেয়েছি। মায়রা জমে বসে আছে। ইরফানের কথা তো শুনতেই পেল না। ইরফানের কাজেই মায়রা বারবার শুকনো ঢোক গিলে। ইরফানের বুকে দু হাত রেখে ঠেলে সরাতে চায়। তার মনে হয় হাঁপানি চাপ দিচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে কাপা গলায় বলে, সরুন। ইরফান বোধহয় বিরক্ত হলো, তবে নিজেকে দমালো। গাল থেকে মুখ উঠিয়ে মায়রার দিকে তাকায়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মায়রার হিজাব টান মেরে খুলে দেয়। এরপর বোরখার গলার মাঝে হাত দিয়ে টেনে বোরখা খুলতে চায়। মায়রা চোখ বড় বড় করে ইরফানের হাত ধরে বলে, কি করছেন? ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়েছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলে, আমি ক্লিনই আছি, কোনো ড্রেনে পড়িনি। ইরফান রেগে বলে, তার চেয়েও নোংরা কিছু তোমার বডিতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মায়রার বোরখার টান মেরে ছিঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে। ঘাড়ে চিড়ে গিয়েছে বোধহয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মায়রার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মায়রার বোরখা বাইরে ছুঁড়ে ফেলে। এরপর গাড়ির গ্লাস আবারও উঠিয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলায়। মায়রার পরনে জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ, জামার হাতা কনুইয়ের নিচ পর্যন্ত। ফর্সা গলার ডান দিকে ছোট্ট একটা বাদামি তিল। ইরফান ঢোক গিলল। ডান হাত উঠিয়ে বুড়ো আঙুল দিয়ে তিলের ওপর আলতো করে স্পর্শ করে। অবুঝ গলায় প্রশ্ন করে, এটা কি? আই ওয়ান্ট টু ইট দিস। মায়রা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। খেতে চাই মানে? দ্রুত তার দু হাতে ইরফানের মুখ চেপে ধরে। ইরফান বিরক্তির সাথে অদ্ভুতভাবে মায়রার মুখের দিকে তাকায়। মায়রা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে। ইরফানের দিকে ছিটিয়ে নিজেকে ঢাকতে চায়। মাথা নিচু করে মিনমিন করে বলে, বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে রয় মায়রার মুখ পানে। মায়রার মাথা নিচু, তার শরীর কাঁপছে মৃদু। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে অবলোকন করে। মায়রা এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে। খুব ভালোই বুঝলো ইরফান তার দিকে চেয়ে আছে। ইরফানের মুখ থেকে হাত সরায় না। ওভাবেই মাথা নিচু করে মিনমিন গলায় কাপা কণ্ঠে বলে, আমি গোসল করব, বাড়ি চলুন। ইরফান তার মুখ থেকে মায়রার হাত সরিয়ে বিরক্তি কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? কিছু করেছি আমি? কাঁপছো কেন? মায়রা মাথা নিচু করে ঢোক গিলে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল।